এই যে কলিং বেল বাজতেছে, দরজাটা খুলে দিতে পারবো না? যা খুলে দিয়ে এসো। আপনি বড় হয়ে গেছেন নাকি? আপনি খুলেন, দেখেন আমি কাজ করতেছি। আমিও কাজ করতেছি, যাও দরজা খুলো। কি কাজ করেন? মুখ সালাম ছাড়া তো আর কোনো কাজ নেই। মুখ চালাই, হ্যাঁ খালি হাত চালাই। এগুলো কি নিয়ে আসছো বস্তা ভর্তি? এক বস্তায় আলু, আরেক বস্তায় টমেটো, গাজর আর মিক্স সবজি। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এত তরকারি একবারে কিনে আনছো কেন? সব সময় তো তুমি বলো বাজারে গেলে নাকি আমি অল্প স্বল্প বাজার করে নিয়ে আসি, বেশি বাজার নাকি কিনি না। এই জন্য এইবার এত বাজার নিয়ে আসছি, এই 6 মাস আমরা এগুলো খাইতে পারবো। এগুলো ফ্রিজে রেখে দিবা, আমরা এগুলোই খাবো। ফ্রিজে তরি তরকারি রাখলে স্বাদ গন্ধ কিছুই থাকে না। তাছাড়া ডাক্তার বলছে আমাকে ফ্রেশ টাটকা খাবার খাইতে। ডাক্তাররা আমারেও বলেছে এই ফ্রিজের কিছু খাবেন না, ফ্রেশ খাবার খাবেন। তোমার এই তরকারির বস্তা থেকে তো পচা গন্ধ বাইর হইতেছে। এই তরকারি আমিও খাবো না। এগুলা যাও নিয়ে ড্রেনের মধ্যে ফালাই দিয়ে আসো। ওরে আল্লাহ, কি বলে এত টাকার তরকারি নাকি ড্রেনে ফালাই দিয়ে আসবো? বাজার বেশি করলেও শান্তি নাই, কম করলেও শান্তি নাই। এখন আমি কি করি? মা, এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের সাথে তোমার তো খুব ভালো সম্পর্ক। চলো না তুমি আর আমি মিলে ভাড়াটিয়াদের কাছে এই সবজিগুলো বিক্রি করে দিয়ে আসি। নিজের বউ থাকতে মায়েরে পাঠাইবো বাড়ি বাড়ি তরকারি বেচতে। আমি যাই যাই কমু তরকারি কিনবেন, তরকারি কিনবেন, তরকারি কিনবেন। হায় রে, বিয়া করার পরে নিজের বউ হইছে রাজরানী আর আমি হইছি চাকরানী। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠায় নাও না কেন? আমি বাইসে রইছি কেন আল্লাহ? আমি বাইসে থাকতে চাই না আল্লাহ। আল্লাহ গো, আমার উঠায় নাও। না বা আসলে মার এই কথাটা বলা উচিত হবে। এটা কি মহিলাদের কাজ নাকি? এটা তো পুরুষদের কাজ। তুমিও পুরুষ, আমিও পুরুষ। চলো না দুজনে মিলে এই সবজিগুলো বিক্রি করে আসি, যা লাভ হবে 50-50। আমি যতটুকু জানি এই যত ভাড়াইটা আছে এক মাসের পুরো বাজার করে নেয়, বুঝছো? তোমার তরকারি কেউ কিনবে বলে তো আমার মনে হয় না। এই সে গন্ধ বাইরেছে। আর তুমি তো জানো বাবা, আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি না। দেখো কেমন হাঁটি আমি। যাক, মুরব্বীদের এটা বলা ঠিক হয় না। শান্তি, তুমিও ইয়াং, আমিও ইয়াং, এটা ইয়াংদের কাজ। চলো না তুমি আর আমি দুজনে মিলে রোমান্টিক ভাবে এই সবজিগুলো ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে আসি। এটা গুড আইডিয়া স্যার। এই মুটকু, তোমার ভাগ্য ভালো যে মুটকু ভাইটা তোমার সাথে আছে, নাইলে এখন বাড়ি দিয়া তোমার মাথাটা 2 ভাগ করে দিতাম আমি। কত বড় সাহস, বউকে দিয়ে সে তরকারি বিক্রি করতে চায়। একে বিদায় করে তুমি রুমে আসো, তোমার আজকে হিসাব আছে। স্যার বলছিলেন তো তরকারিগুলি নিয়ে আইসা সব ভাড়াটিয়ার কাছে বিক্রি করে দিবেন, কিন্তু কিছুই তো হলো না স্যার। এভাবে কি চলবে স্যার? এবার চালাবো। চালাইবেন? কি চালাইবেন? রিক্সা চালাবো। কি বলেন স্যার? আপনার মতো একটা শিক্ষিত রিক্সা চালাবেন? আরে চাকরিতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, পকেটে যা টাকা ছিল ওই পচা সবজি কিনে সব লস খাইছি। এখন সংসার চালাইতে হলে একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাটা হচ্ছে রিক্সা। কালকে থেকে রিক্সা চালানো শুরু করবো। আমি চালাবো আর তুমি ঠেলবা, পারবা না? পারবো, বাট ভেরি ব্যাড আইডিয়া স্যার, বাট ইটস ওকে। স্যার মানে রিক্সা চালানি কষ্ট হইলেও একটা মজা আছে, মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার। একদম ঠিক বলেছো বান্টি, কিন্তু আমাদেরকে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে আমাদের পরিচিত কেউ আমাদের না দেখে রিক্সা চালাইতে। একদম স্যার। এই মামা যাবেন? হ্যাঁ যাও। তুমি হ্যাঁ মই। তুমি রিকশা চালাও? আবার মনে কি বলতে আছে? মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনারা কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি মোর বউ মানে? মোর বউ তো আমিন না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। মোর ছোট ছোট 4টে বাচ্চা আছে। মুই এখান থেকে রিক্সা চালায় টাকা পাঠাই, মোর বউ মোর বাচ্চাগুলোরে মানুষ করতে আছে। সবুজ কি বলতেছো তুমি? এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবুজ? মোর নাম তো লাল, আপনি রঙে বল করছেন। ওই লাল মিয়া। এই যে দেখেন না স্যার, লাল গামছা লাগাইছে। কি বলতেছেন আপনি? লাল মিয়া কিভাবে হন? আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম, হয়েছে কি এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে। এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো,
তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তোর স্বামী না, চল তো। আচ্ছা দাঁড়ান, আপনি যদি আমার স্বামী না হয়ে থাকেন তাহলে আপনার পাশে যে মোটা লোকটা, সে দেখতে হুবহু আমার স্বামীর সাথে যে মোটা লোকটা থাকে তার মতো, সে তাইলে আমার স্বামীর সেই সহকারীর মতো কেন দেখতে? এই মুই কিভাবে বলবো, এটা তো এই ভোটকা জানে। এই বলেন না কেন আপনি? ম্যাডাম, এই ভাইয়া একটাকে বললেন না একজনের মতো এই দুনিয়ার 7 জন মানুষ আছে, সেই জন্য মনে হয় আপনার স্বামীর সাথে যে লোকটা থাকে তার ফেসের সাথে আমার ফেসটা মিলে যাচ্ছে। ইটস এ মিরাকেল, কোইন্সিডেন্স। দূর, কি শুরু করলি এসব? বাদ দে তো, চল। আরে আমার জীবন মরণের প্রশ্ন আর তুই চল 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 করতেছিস। দাঁড়া, এই আপনি আপনার শার্ট খুলতেন। ওমর খোদা, আপনি কি বলতেছেন? মুই শার্ট খুলমু কিরপিন নেই। কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। অসম্ভব, মুই দুইটা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না। মুই তো মোর বর সামনে শার্ট খুলি না। তুই খুলবি, তোর বাপ শার্ট খুলবো। এই না হাত ধরতো। না, মুই খুলবো না শার্ট। এই খবরদার, মোর ধরবেন না, মারবেন। দোস্ত, কালো দাগ তো সত্যি সত্যিই আছে। এই, সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি লাল মিয়া না, আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো, তাই রিক্সা চালাইতেছিলাম। কি আর করবো বলো বান্টি, দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই। পালাস না কেন? ছি শান্তি, ছি। তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরে আমার জামাই সরকারি চাকরি করে। আল্লাহ, তোর রুচি এত খারাপ! তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জায় আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকবে না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকে। রিক্সাওয়ালার আমি বিয়ে করছি না, এটার একটা ভিত করতেই হবে। আজকে বাবারে ফোন দিয়ে সব বলবো আমি। এই শান্তি, চুপ কর। কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? বাবা, কান্নাকাটি করবো না তো কি করব? আমার পুরো জীবনটাই তো শেষ। এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। খবরদার বৌমা, তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলতেছি কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলে? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এইটা আমি বিশ্বাস করি না। ধুর। বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? সবুজ, তুই চুপ করে থাকিস না, তুই কিছু একটা বল। এরা কি বলছে? হ্যাঁ বাবা, শান্তি ঠিক কথাই বলেছে। আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলেই অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। সবুজ, তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাই বড় করছি, তোর বউর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য? তুই কেন রিক্সা চালাস? তুই ক, সত্য করে ক। যে কারণেই হোক, আপনার ছেলে তো রিক্সা চালায় না, এটা তো সত্যি না? ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক, এরকম রিক্সাওয়ালার ফ্যামিলি, তাইলে আমি জীবন নিয়েও এখানে বিয়ে করতাম না। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও
তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব। আমার ছেলে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। আমার ছেলে এই বাড়ি থেকে আম করে থেকে কোনো হানে থাকবো না। ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ দোহাই বিআই সাহেব এই কথা বলবেন না প্লিজ। সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। অসম্ভব। প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলে আম করে সাইরা কোথাও যাইব না। আমার ছেলেরে আমি যাইতে দিবই না। সবুজ, তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? তুই চুপ করে আছিস কেন? বল বাবা, তুই বল, তুই বাবা মায়ের সাথে থাকবি? সবুজ, চুপ করে আসিস কেন? তুই তুই তোর মায়ের সাথে থাকবি। বলো সবুজ, তুমি যাই বলো তাই আমি মেনে নেব, সিদ্ধান্ত তোমার। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। শান্তি, আমি এখন গেলাম। যেভাবেই হোক জামাইকে আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তুই জামাইকে রাজি করা, আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে নে। শান্তি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমার চাকরিটা চলে গেছে অনেক দিন হলো, কিন্তু আমি তোমাকে বলি নাই কখনো। এরপর থেকে আমি ব্যবসা করার চেষ্টা করছি, তরকারির ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খাইছি। এরপর কি করব, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর রিক্সা চালাবো না। তোমার বা তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে এরকম কোনো কাজই আমি করব না। দরকার হলে আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইব, চাকরিটা ফেরত চাইব। যদি সেটাও না হয়, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলব। প্লিজ, তুমি আমাকে আমার বাসা ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বইলো না। একটা ব্যাপার চিন্তা করে দেখো, আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে? তাদের কে দেখবে? তাদেরকে দেখতে হবে কেন? গ্রামে ভালো বাড়ি ঘর আছে না, তাদেরকে গ্রামে পাঠায় দাও। তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। আমার বাবা মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা বোন ছিল, কিন্তু সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার বাবা মা আমার সাথেই থাকে। আমি যখন ঢাকা শহরে পড়াশোনা করছি তখনও আমার সাথে থাকতো। সেই বাবা মার কাছ থেকে তুমি আমাকে আলাদা করো না। আমি আমার বাবা মার সাথেও একসাথে থাকতে চাই। চলো না, সব কিছু ভুলে তুমি, আমি, আমার বাবা মা একসাথে সুখে শান্তিতে থাকি। সরি, তোমাকে আমি এই শান্তিটা দিতে পারতেছি না। কারণ তোমার এই বাসায় থাকলে আমাকে ধুকে ধুকে জীবন কাটাইতে হবে, এইটা আমি কোনো দিনও পারবো না। তাছাড়া তোমার এই বাসা, এই বাড়ি ঘর, তোমার বাবা মা আমার কাউকেই পছন্দ না। দেখো, আমাদের বাসায় গেলে তোমার জন্যই ভালো হবে। আমার বাবা তোমাকে একদম সেটেল করে দিবে, তোমার লাইফ নিয়ে কখনো কোনো টেনশনই থাকবে না। কালকে সকালবেলা বাবা আসবে, তুমি সবকিছু গুছিয়ে নাও, তুমি আমি বাবার বাড়িতে চলে যাব। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও, ঘর জামাই না থাকো, তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করব না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা।
সবুজ, সবুজ, কি ব্যাপার? ওয়াশরুমের গেট খোলা। এই সবুজ, সবুজের হাতের লেখা। শান্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল সারা জীবন তোমার সাথে সংসার করব। আমাদের বাচ্চা হবে, আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। কিন্তু মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না। আমার ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে গেল। তুমি আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বলেছ। একজন সন্তানের পক্ষে তার বাবা মাকে ছেড়ে যাওয়া কখনো সম্ভব না। আবার বাবা মাকে ছেড়ে না গেলে তুমিও কষ্ট পাবে। আমি যেমন আমার বাবা মাকে কষ্ট দিতে পারি না, তেমনি তোমাকেও কষ্ট দিতে পারি না। কারণ আমি চাই তোমরা শান্তিতে থাকো। তাই সব অশান্তি নিজের বুকে চেপে অনেক দূরে চলে গেলাম। আব্বা, আম্মা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে বৌমা? তোমার শাশুড়ি তো ছাদে গেছে। এই তুমি কাঁদতেছো কেন? আব্বা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? সবুজ কোথায়? আব্বা, সবুজ বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা, সবকিছু চিঠিতে লেগে গেছে। সবুজের মা সর্বনাশ হয়ে গেছে। আজকে 7টা দিন হয়ে গেল, আমার সবুজের খোঁজ নাই। আমার সবুজ না জানি কোথায় আছে। আমার সবুজ, ও খোদা, আমার সবুজ রে মিলা দাও আল্লাহ। আমার সবুজ রে আমার বুকে আইনা দাও। সবুজ রে আল্লাহ। সব ঠিক হয়ে যাবো আম্মা। আব্বা, সবুজের কোনো খবর পাইছো? না রে মা, হাসপাতাল, থানা সব জায়গায় খোঁজ করছি। আমার যত লোকজন আছে সবাই খুঁজে বেড়াইছে, কিন্তু জামাই বাবাজারে কোথাও খুঁজে পেলাম না। গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছিল, যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতে খোঁজ করাইছি, সবুজ ওখানে যায় নাই। সবুজের বন্ধু বান্ধবের বাসায় খবর নিয়েছি, ওখানেও যায় নাই। আমার সবুজ কোথাও নাই। তাহলে কোথায় গেলে সবুজ রে পাওয়া যাবো? আমার সবুজ কোথায় আছে? আমার সবুজ আইনা দাও। ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি কি হয়েছে? ভাবি, সবুজ স্যার আর নাই ভাবি। সবুজ স্যার মারা গেছে ভাবি। হাই, কি কস? না না, তুমি মিথ্যা কথা কইতাছো। ভাবি, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্যি কথা কইতেছি। সবুজ স্যার বাসা থেকে রাগ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো। কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইয়ে রাস্তাঘাটের মধ্যে দিন কাটাই দিত। আজকে সকালবেলা সবুজ স্যার আনমনে হয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করে একটা ট্রেন আইসা সবুজ স্যারের উপর দিয়ে চলে যায়। সবুজ স্যার দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলায়। সবুজ স্যার এখানে মারা যায়। আমার সবুজ, আমার ছেলে নাই। আমার ছেলে মরতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। এই বিয়াই, আমার ছেলে মরতে পারে না। তুই বুকে আয় রে বাবা, তোর একটাবার দেখতে চাই, একটাবার আমার ছেলে দেখতে চাই। আমার জন্য আপনার ছেলে মারা গেছে মা, আমার জন্য সবুজ মারা গেছে। আমি আমার স্বামীরে অনেক অশান্তি দিছি, তার মনের কষ্ট আমি বোঝার চেষ্টা করি নাই। আমি উল্টা তারে
অনেক চিল্লাপাল্লা করছি তার সাথে, তারা অপমান করার জন্য আব্বারে ডাইকা নিয়ে আসছি, তারা জোর করে ঘর জামাই থাকতে বলছি, সেই কষ্টে সে বাড়ি ছেড়ে চলে গেছে আর এখন দুনিয়া ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমার সবুজরে আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। সবুজ, তুমি ফিরে আসো, তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে চলবো, কখনো তোমার আর বকাঝকা করবো না। তোমার দোষ না, সব দোষ আমার। আমি দিন রাত খালি সংসারে অশান্তি করছি গো মা। তোমার সাথে কত ঝগড়াঝাটি করছি, খারাপ ব্যবহার করছি, আমার সবুজ সহ্য করতে পারে নাই, শান্তি পায় নাই। আমি তোমার সাথে অভিমান কইরা আমার সবুজের কত পছন্দের খাবার ওগুলি রান্ধি নাই, আমার সবুজ পেট ভরে খাইতে পারে নাই। সকালবেলা নাস্তা দেই নাই, নাস্তা না খায় অফিসে গেছে, আমার বলার একটু শান্তি দেই নাই। হবো মা, আমার সবুজকে ফিরাইবো না, আমি কথা দিতেছি। আল্লাহ গো আল্লাহ, আমার সবুজে ফিরাই না তো, আমার বুকেই না দাও, আমার বুকেই না তো একটা বার। আমি আর জীবনে আমার বৌমার সাথে ঝগড়া করুম না, অশান্তি করুম না গো। আমার সবুজরে আমার বুকেই না দাও, আমি আর কোনোদিন আমার বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না। আল্লাহ মা, আমি তোমাদেরকে ঠিক এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি ফিরে আসছো, তোমার কিছু হয় নাই? সবুজ, তুই বাচ্চা রইছিস বাজান? হাই হাই সদের বাচ্চা, মিশা কথা কইছিস কে যে আমার সবুজ নাই? হ্যাঁ মা, বান্টির কোনো দোষ নেই। আমি বান্টিকে বলছিলাম যাতে সে এসে তোমাদেরকে বলে আমি মারা গেছি। কেন রে বাবা, এই তুই মরা মিথ্যা নাটক কেন করতে গেলি? তুই জানিস না, তুই আমাদের একমাত্র ছেলে। তোর মৃত্যুর খবর শুনে আমি আর তোর মা কত কষ্ট পেয়েছি জানিস? কেন তুই এই নাটক করতে গেলি? এই পরিবারের শান্তি ফিরে আনার জন্য বাবা। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি ভাবলাম প্রেম করলে বোধহয় শান্তি পাবো, কিন্তু প্রেম করে আমার গার্লফ্রেন্ডের প্যারায় আমি আর অশান্তির মধ্যে পড়লাম। এরপর আমার গার্লফ্রেন্ড শান্তি বলল বিয়ে করলে নাকি আমার জীবনে শান্তি আসবে। শান্তির আশায় আমি শান্তিকেই বিয়ে করি, কিন্তু বিয়ের পর বউ শাশুড়ির ঝগড়া আর আমাদের পরিবারের দারিদ্রতার জন্য আমার জীবনের অশান্তি আরও 4 গুণ বেড়ে গেল। তবুও আমি শান্তি খোঁজার চেষ্টা করছি অফিসের কাজের মধ্যে, কিন্তু সেখানেও শান্তি পাই নাই। এত পরিশ্রম করেছি, সৎ থেকেছি, শুধু একটা মাস কাজ খারাপ বলেছি বলে আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেয়। চাকরি চলে যাবার পর আমি কিভাবে থাকবো, কিভাবে সংসার চালাবো, এটা ভাবতে ভাবতে আমি একটা ব্যবসা শুরু করি, তরকারির ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার অভিজ্ঞতা লাগে। তরকারির ব্যবসায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না, সেখানে আমি লস করি, সেখানেও আমি শান্তি পাই নাই। আমার জমানো যা টাকা ছিল ব্যবসায় লস খেয়ে ততক্ষণে আমি পথের ফকির। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমার সংসার চালাবো, বাসা ভাড়া দিব, পরিবারের খরচ চালাবো, বাবা মার খরচ চালাবো। সব কিছু ভেবে আমি কোনো উপায় পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি রিক্সা চালানো শুরু করি, কিন্তু আমি সেখানেও শান্তি পাই নাই। রিক্সা চালানো অবস্থায় আমার বউ আমাকে দেখে ফেলে, তার বান্ধবীর সামনে আমাকে চরমভাবে অপমান করে। কিন্তু বিশ্বাস করো মা, এই সব কিছু করেছি শুধুমাত্র আমার পরিবারের শান্তির জন্য। কারণ আমি জানতাম আমার পরিবারের মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি শান্তিতে থাকবো। একজন পুরুষ বাইরের সব অশান্তি সহ্য করতে পারে, কিন্তু সে তার বাসার অশান্তি সহ্য করতে পারে না। তার মধ্যে তার মা আর বউ যদি সারাদিন ঝগড়া করে, এই অশান্তি সে কোনোভাবে নিতে পারে না। মা, আমি অনেক চেষ্টা করছি তোমার আর শান্তির মধ্যে মিল করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। এর মধ্যে আমার শ্বশুর এসে আমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিছে। আমি মানুষটা কি চাই সেটা কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই। তাই তো বাসা থেকে চলে যাই, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নেই। আর যখন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাই, তখনই তোমরা বুঝতে পারলা আমার গুরুত্ব, আমি কি চাই সেটার গুরুত্ব। তোমরা একসাথে মিলেমিশে থাকবা, শান্তিতে থাকবা,
সেটা আমি যাওয়ার পরে তোমরা সিদ্ধান্ত নিলা। আমি এই বাসায় থাকতে কিন্তু এই সিদ্ধান্ত তোমরা নাও নাই। আমি জানতাম আমি চলে গেলে একদিন তোমরা ঠিকই সব বুঝতে পারবা, কারণ আমরা মানুষরা এরকমই, যে পাশে থাকে তার গুরুত্ব বুঝতে পারি না। ওই মানুষটা হারিয়ে গেলে তাকে নিয়ে আমরা ঠিকই আফসোস করি। আর সেই জন্যই আমি মরে যাওয়ার নাটক করেছি। মা, শান্তি, বাবা, আমি বাইরের সব অশান্তি মেনে নিব, কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না। আমি আমার পরিবারের শান্তি চাই। বিশ্বাস করো, আজকের পর থেকে তোমার আমি আর কোনোদিন খোঁটা দিব না। তুমি যেইভাবে আমাকে ডাকবো আমি সেইভাবেই থাকবো। আম্মা, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক ঝগড়াঝাটি করছি। আজকের পর থেকে রান্না বান্না সহ বাড়ির যাবতীয় কাজ সব আমি করব, আপনি আর আব্বা খালি আরাম করবেন। কি কও গো মা, তুমি নতুন বউ, তুমি ছোট মানুষ। আজকে থেকে আমি রান্না বান্না করব, তুমি খালি আমার ছেলেরে নিয়ে ঘুরবা ফিরবা খাইবা গো মা। আম্মা তাই বললে কি হয়? আপনারা আরাম করবেন, আপনাদের বয়স হয়েছে, আমি রান্না বান্না করব, সব কিছু আমি করব মা। আরে কি কও মা, বয়স্ক মানুষরাই তো রান্না বান্না করবো, তোমরা ছোট ছোট পোলাপান মানুষ, তোমরা ঘুরবা গারবা। মা দেখেন, আমি আপনারা অনেক বেশি ভালোবাসি, সেই জন্য আমি বলতেছি আপনারা রান্না করবেন না, আমি রান্না করব। দেখো বৌমা, আমি বলতেছি আমি রান্না করবো। কেন আমি আপনি মুরব্বি রান্না মানুষ। করবেন? তো আপনি এত বছর রান্না করছেন না, এখন আমি রান্না করব। আপনার শরীর খারাপ মা। তোমার রান্ধনে বহুত বছর পরে রয়েছে, আমি রান্না আম্মা, আমি রান্না করব তো। ওরে বান্টি রে, শান্তি তো নাই, আমি মরে গিয়েও শান্তি পাইলাম না।